কিছুক্ষণের মধ্যে দেশে ফিরছেন ডক্টর ইউনূস। রাতে শপথ নেবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে। আওয়ামী লীগের নিবন্ধন বাতিলের দাবি অলি আহমেদের। বিতর্কিত বিচারপতিদের বাদ দিয়ে রবিবার থেকে সুপ্রিম কোর্টে বিচার কার্যক্রম শুরুর দাবি আইনজীবী সমিতির। বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন, দীর্ঘমেয়াদী শান্তির আশা। জয়ের বক্তব্য তার ব্যক্তিগত, ডেভিড মিলারের মন্তব্য। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ত্যাগে অনুপ্রবেশের চেষ্টা উদ্বেগজনকভাবে বেড়েছে, দাবি ভারতের। বিএসএফ এর নিরাপত্তা জোরদার। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত সংবাদ। আর কিছুক্ষণের মধ্যে দেশের মাটিতে পা রাখবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নিতে যাওয়া নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস। বিমানবন্দরে তাকে রাষ্ট্রীয়ভাবে স্বাগত জানানোর প্রস্তুতি সম্পূর্ণ। তাকে স্বাগত জানাতে এরই মধ্যে সেনাপ্রধান সহ 3 বাহিনীর প্রধানরা বিমানবন্দরে উপস্থিত হয়েছেন। আছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করাও। বুধবার কড়া নিরাপত্তার মধ্য দিয়ে প্যারিস বিমানবন্দর ত্যাগ করেছেন ডক্টর ইউনূস। বিমানবন্দরে তার সাথে ছিলেন ফ্রান্সে থাকা বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ শহীদুল ইসলাম। সে সময় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা জানান, দেশে ফিরে পরিস্থিতি দেখে সংকট থেকে বের হওয়ার পথ খুঁজে নেবেন তারা। প্যারিস অলিম্পিক ও চিকিৎসার প্রয়োজনে ফ্রান্সে ছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ভুলের কারণে যেন বিজয় হাতছাড়া না হয়, সেদিকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস। দেশবাসীর উদ্দেশ্যে দেয়া বিবৃতিতে তিনি এ আহ্বান জানান। কিছুক্ষণের মধ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসকে বহনকারী বিমান। দেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে রাতে শপথ নেওয়ার কথা রয়েছে গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা খ্যাতিমান এই অর্থনীতিবিদের। দর্শক, এই মুহূর্তে বিমানবন্দরে আছেন বিশেষ প্রতিনিধি জিয়াউল হক সবুজ। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সবুজ, ডক্টর ইউনূসকে বহনকারী বিমানটি কখন অবতরণ করবে আর তাকে স্বাগত জানাতে বিমানবন্দরের প্রস্তুতি সম্পর্কে আমাদেরকে জানাবেন। হ্যাঁ যেবা, নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসকে বহনকারী বিমানটি 2:10-এ অবতরণ করার কথা। আমরা যেটুকু জানতে পেরেছি যে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি ঢাকায় অবতরণ করবেন। তাকে অভ্যর্থনা জানানোর জন্য এরই মধ্যে যেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছিল, সেই ছাত্র আন্দোলনের কয়েকজন সমন্বয়ক নাহিদ ইসলাম এবং সার্জিস সহ কয়েকজন সমন্বয়ক এরই মধ্যে বিমানবন্দরের যে ভিআইপি টার্মিনাল সেখানে তিনি এসেছেন। আপনারা যদি পিছনটা দেখাই, ডক্টর মোহাম্মদ ইউনূসের আগমনকে কেন্দ্র করে এখানে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে। কড়া নিরাপত্তার মধ্যেই আপনি দেখতে পাচ্ছেন বৃষ্টি হচ্ছে। বৃষ্টির মধ্যেও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা, সেনাবাহিনী, এজিবি সহ বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারাও নির্বিঘ্নে যাতে তার গাড়ি বহর যেটি আসবে, গাড়িতে যিনি আসবেন তিনি যেন নির্বিঘ্নে চলে যেতে পারেন, সেই জন্য তারা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সার্বিক ব্যবস্থা নিয়েছেন। আমরা আশা করছি হয়তো 10-এ অবতরণ করবেন এবং 2:30টার মধ্যে তিনি হয়তো ধারণা করছি। আপনাকে জানিয়ে রাখি যে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহ দিন আগেই তিনি ডক্টর মোহাম্মদ ইউনূসকে অন্তর্বর্তীকালীন যে সরকার গঠন হতে যাচ্ছে সেই সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে নিয়োগ দিয়েছেন। এই সরকারে আসলে এখন পর্যন্ত যতটুকু আমরা জানতে পেরেছি যে 15 জন সদস্য থাকতে পারে এই অন্তর্বর্তীকালীন সরকারের, যেটা গতকাল সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামান নিশ্চিত করেছেন। আমরা অপেক্ষায় রয়েছি। এখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষও এসেছেন যারা ডক্টর মোহাম্মদ ইউনূসকে অভ্যর্থনা জানাতে এসেছেন। একই সাথে যেই তার গড়া প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংক, সেই গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নূর মোহাম্মদও এখানে তাকে অভ্যর্থনা জানাতে এসেছেন। তিনি বলছিলেন যে আসলে যেই সরকারের পতন হলো সেই বিগত আওয়ামী লীগ সরকার, এবং সেই সরকারের পতনের মধ্য দিয়ে গ্রামীণ ব্যাংকে এক ধরনের যেই প্রচ্ছন্ন এক ধরনের বন্দিদশা ছিল, সেই বন্দিদশা থেকে মুক্ত হয়েছে গ্রামীণ ব্যাংক। সেটি বলার চেষ্টা করেছেন গ্রামীণ ব্যাংকের বর্তমান যিনি ব্যবস্থাপনা পরিচালক রয়েছেন নূর মোহাম্মদ। তো আমরা অপেক্ষা করছি, আমরা কিছুক্ষণের মধ্যে তিনি হয়তো অবতরণ করলে তিনি যখন বাইরে বেরিয়ে আসবেন তখন হয়তো আপনাকে বাকি আপডেটটা জানাতে পারবো। জেবা, সবুজ, ধন্যবাদ আপনাকে। থাকুন সেখানেই, প্রয়োজনে আবারও যোগাযোগ করব।
সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনে নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসকে সব ধরনের সহায়তা করবে সেনাবাহিনী, জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। গতকাল সেনা সদরের ব্রিফিংয়ে তিনি একথা জানান। আজ রাত ৮টায় অন্তর্বর্তীকালীন সরকারের শপথ। এই সরকার ১৫ সদস্যদের হতে পারে বলেও জানিয়েছেন সেনাপ্রধান। আমরা কেয়ারটেকার গভর্নমেন্টের প্রধান ডক্টর ইউনূসকে আমরা নির্বাচন করেছি অনেক আলোচনা করে, আমরা নিজেদের মধ্যে অনেক আলোচনা করেছি এবং সমস্ত রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে, স্টুডেন্ট কোঅর্ডিনেটরদের সাথে আলোচনা করেছি। আমার সাথে নেভি চিফ এবং এয়ার চিফ ওনারাও ছিলেন এবং মহামান্য রাষ্ট্রপতির সাথে আমরা আলোচনা করেছি এবং আলোচনা করে আমরা সর্বসম্মতভাবে সম্মত হয়েছি এবং ওনার কাছে প্রস্তাব দিয়েছি চিফ অ্যাডভাইজার ডক্টর ইউনূসকে করার জন্য এবং উনি এখন আমাদের চিফ অ্যাডভাইজার। আমরা ওনাকে সর্বতোভাবে সহায়তা করব। আমি আর্মি চিফ, নেভি চিফ, এয়ার চিফ এবং আমি নিশ্চিত যে উনি সমস্ত রাজনৈতিক দল এবং সবার কাছ থেকে সাহায্য সহযোগিতা পাবেন। স্টুডেন্ট ফোরাম, স্টুডেন্টস এবং আমরা সবাই মিলে ওনাকে সাহায্য করব এবং আমি নিশ্চিত যে তাহলে উনি অত্যন্ত সফলভাবে ওনার কাজ সমাধা করতে সক্ষম হবেন। সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল ও নিষিদ্ধের দাবি জানিয়েছেন এলডিপির সভাপতি অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদ। এক ব্রিফিংয়ে তিনি এ দাবি জানান। অলি আহমেদ বলেন, দীর্ঘ সংগ্রামের ফলশ্রুতিতেই এই বিজয়। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে নতুন অন্তর্বর্তীকালীন সরকার নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করবে বলে প্রত্যাশা তার। আওয়ামী লীগের কাছে অনেক অবৈধ অস্ত্র রয়েছে, তা জমা দিতে হবে। প্রবাসীদের বৈধ পন্থায় রেমিটেন্স পাঠানোর আহ্বান জানান তিনি। ২০০৯ সাল থেকে রাজনৈতিক কারণে যারা গ্রেফতার হয়েছে তাদের মুক্তিরও দাবি তার। উপযুক্ত পরিবেশ সৃষ্টি হলে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের ব্যবস্থা করার পরামর্শও তার। ৬ মাসের মধ্যে জাতীয় নির্বাচনের ব্যবস্থারও দাবি জানান অলি আহমেদ। স্বৈরাচারী এবং সন্ত্রাসী সংগঠন হিসাবে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল এবং নিষিদ্ধ করতে হবে। বহির্বিশ্বের সাথে যে সমস্ত চুক্তি এই স্বৈরাচার লুটেরা করেছে, এই চুক্তিগুলি পুনরায় বিচার বিশ্লেষণ করে প্রয়োজনে বাতিল করতে হবে অথবা স্থগিত করতে হবে। বাংলাদেশ কারো বাপের সম্পত্তি না, কারো দাদার সম্পত্তি না, এটা হলো জনগণের সম্পত্তি। নতুন অ্যাটর্নি জেনারেল হলেন অ্যাডভোকেট আসাদুজ্জামান। কিছুক্ষণ আগে তাকে নিয়োগ দেওয়া হয়েছে। এদিকে বিতর্কিত বিচারপতিদের বাদ দিয়ে আগামী রবিবার সুপ্রিম কোর্টের বিচার কাজ শুরু করার দাবি জানিয়েছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন। সকালে সুপ্রিম কোর্টে সমিতির ভবনে নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই দাবি জানিয়ে বলেন, রোববারের মধ্যে হাইকোর্ট বিভাগ ও আপিল বিভাগের বিচার কার্যক্রম শুরু করতে হবে। প্রধান বিচারপতি সহ আপিল বিভাগের বিচারপতিদের পদত্যাগ করতে বৈষম্য বিরোধী ছাত্ররা যে দাবি জানিয়েছে তার সঙ্গেও একমত পোষণ করেছেন ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন। তিনি অভিযোগ করেন আওয়ামী লীগ বিচার বিভাগ ধ্বংস করে দিয়েছে। এ সময় তিনি বিচার বিভাগকে ঢেলে সাজানোর দাবি জানান। এছাড়া সাবেক প্রধান বিচারপতি এসকে সিনহাকে দেশ ছাড়া করা ও তার প্রতি অবিচার করাদের আইনের আওতায় আনারও দাবি জানান সমিতির সভাপতি। আগামী রোববার সুপ্রিম কোর্ট হাইকোর্টে আবেদন বসতে হবে, বিচারিক কার্যক্রম চলবে। বিচারিক কার্যক্রম না চলা মানে এটা একটা ষড়যন্ত্র, অর্থাৎ রাষ্ট্র চলতেছে না। সুতরাং আমরা ছাত্রদের দাবির সঙ্গে একমত, পাশাপাশি আগামী রোববার যেন সুপ্রিম কোর্ট সহ সারা দেশে স্বাভাবিক কার্যক্রম শুরু হয়ে যায়। জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মোহাম্মদ রহমাতুল মুনিমের পদত্যাগের দাবিতে আজও উত্তাল ছিল প্রতিষ্ঠানটির কর্মকর্তা কর্মচারীরা বলছেন, দীর্ঘদিনের বঞ্চনা ও বৈষম্যের শিকার তারা। সকালে এনবিআরের সামনে মানববন্ধন করে বিক্ষোভ জানান কর্মকর্তা কর্মচারীরা। এ সময় তারা বলেন, স্বৈর শাসকের ঘনিষ্ঠ সহচর বর্তমান এনবিআর চেয়ারম্যান ও কর প্রশাসনের সচিব শাহিদুজ্জামানকে অবিলম্বে পদচ্যুত করে বহিষ্কার করতে হবে। বিক্ষোভ চলাকালে সেনাবাহিনীর সদস্যরা এসে কর্মকর্তা কর্মচারীদের শান্ত করার চেষ্টা করেন। সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয় যে কোনো দাবি স্মারকলিপি আকারে দেবার। পরে বিক্ষোভকারীরা আজকের দিনের মতো কর্মসূচি পালন থেকে সরে আসেন। প্রশাসন থেকে কোনো প্রকার আমরা এখানে প্রেশনে
আমাদের কোনো চেয়ারম্যান আমরা চাই না। আর এই বর্তমান যে দুর্নীতিবাজ যে চেয়ারম্যান যে আছে তার আমরা অপসারণ চাই। প্রশাসন ক্যাডারের হাতে রাজস্ব বোর্ড সম্পূর্ণরূপে যেভাবে কুক্ষিগত হয়ে আছে সেটা থেকে আমরা সংস্কার চাই, মুক্তি চাই এবং সেটা ইমিডিয়েটলি চাই। দর্শক, সচিবালয়ে আছেন বিশেষ প্রতিনিধি রিশান নাসরুল্লাহ। সরাসরি কথা বলবো তার সাথে। রিশান, সচিবালয়ের আজকের চিত্র কেমন দেখছেন, আর অন্তর্বর্তীকালীন সরকারের শপথ গ্রহণের ব্যাপারে সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? আমরা যতটুকু জানতে পেরেছি যে অন্তর্বর্তীকালীন সরকার যিনি প্রধান হবেন নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি আসলে ঢাকায় এসে পৌঁছাবেন এবং তারপরে আসলে এই যে প্রস্তুতি নতুন অন্তর্বর্তীকালীন সরকারের যে শপথ বা কারা থাকবেন সেই বিষয়গুলোর প্রস্তুতি তারপরেই হয়তো শুরু হবে। এবং এখন আমরা জানি যে এই অন্তর্বর্তীকালীন সরকারের জন্য মন্ত্রণালয় ভিত্তিক যে প্রস্তুতি রয়েছে, মন্ত্রী পরিষদ বিভাগ এবং জনপ্রশাসন মন্ত্রণালয়, সব প্রস্তুতি কিন্তু চলছে। তবে এবার একটু ভিন্ন রকমের প্রস্তুতি, কারণ জানেন যে এখন রাষ্ট্রের প্রধান হচ্ছেন রাষ্ট্রপতি এবং যার কারণে এই মন্ত্রী পরিষদ বিভাগের বেশিরভাগ কর্মকর্তা বঙ্গভবনে অবস্থান করছেন এবং সেখানে থেকেই রাষ্ট্রের কার্যক্রম চালানো হচ্ছে। তবে যেটি আমরা সকালবেলা বলেছিলাম যে এই যে নতুন যে অন্তর্বর্তীকালীন সরকার, সেখানে যারা যাবেন তাদের জন্য যে গাড়ি প্রস্তুতির একটা বিষয় থাকে, সেটি কিন্তু এই মন্ত্রী পরিষদ বিভাগের এখান থেকে করা হয় বা জনপ্রশাসন মন্ত্রণালয় যুক্ত থাকে। সেটির প্রস্তুতি সকাল আমরা পরিবহন পুলে যোগাযোগ করেছিলাম। পরিবহন পুলে বলা হয়েছে যে তাদের কাছে যে নির্দেশনা রয়েছে, তারা 25টি গাড়ি রেডি করে রেখেছেন এবং সেই 25টি গাড়ি যদি তারা এখন পর্যন্ত তাদেরকে বলা হয়নি কোথায় কিভাবে পাঠাতে হবে সেটি। তবে এই মুহূর্তে আমরা এইখানে কিছুক্ষণ আগে দেখলাম যে এইখানে সচিবালয় নিরাপত্তায় নিয়োজিত যে সেনাবাহিনীর যে ইটি রয়েছে, তারা কিন্তু হঠাৎ করে আমরা দেখছি যে এই মন্ত্রণালয়ের সম্মুখ ভাগে যে গাড়িগুলো অবস্থান করছিল তাদের সবগুলো গাড়িকে সরিয়ে দিচ্ছে এবং তারা যেটি জানিয়েছেন যে এখানে এই যারা শপথ নেবেন অন্তর্বর্তীকালীন সরকারের, সেই তাদের জন্য যে গাড়িগুলো প্রস্তুত করা হয়েছে সেই গাড়িগুলো কিন্তু কিছুক্ষণের মধ্যেই এখানে আসবে। এখানে আসার পরে আসলে আমরা বলতে পারবো যে কতটি গাড়ি আসলে এখানে প্রস্তুত করা আছে এবং যেই বিধানগুলো রয়েছে যে প্রত্যেকটি গাড়িতে একজন গানম্যান যাবেন, একজন এবং তার জন্য একজন ব্যক্তিগত কর্মকর্তা থাকবেন, সেই বিষয়গুলোর প্রস্তুতি কিন্তু জনপ্রশাসন মন্ত্রণালয় করেছে। এবং জনপ্রশাসন মন্ত্রণালয় আমাদেরকে গতকালকে জানিয়েছিল যে বাকি যে সার্বিক যে প্রস্তুতি, অর্থাৎ নতুন একটি অন্তর্বর্তীকালীন সরকার শপথ নিলে যে প্রস্তুতিগুলো তারা সেগুলো সম্পন্ন করেছেন এবং সকালেও আমাদেরকে জানিয়েছেন তারা সব ধরনের প্রস্তুতি শেষ করেছেন এবং বঙ্গভবন বা সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা যখনই তাদেরকে জানাবেন যে সব সুবিধাগুলো তাদেরকে দিতে হবে নিশ্চিত করে দেন, সেগুলো তারা দেবেন। রিশান, ধন্যবাদ আপনাকে। দর্শক, সচিবালয় থেকে সর্বশেষ পরিস্থিতি জানলাম সহকর্মী রিশান নাসরুল্লাহর কাছ থেকে। বাংলাদেশের শপথ নিতে যাওয়া অন্তর্বর্তী সরকারের প্রতি সমর্থন দিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। সজীব ওয়াজেদ জয়ের ক্ষুব্ধ প্রতিক্রিয়াকে ব্যক্তিগত উল্লেখ করে বলা হয়েছে এ বিষয়ে যুক্তরাষ্ট্রের কিছুই বলার নেই। নিয়মিত ব্রিফিংয়ে বাংলাদেশ পরিস্থিতি নিয়ে এসব প্রতিক্রিয়া দেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার। তিনি বলেন, বাংলাদেশ পরিস্থিতির ওপর নজর রাখছে যুক্তরাষ্ট্র। অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূসের নিয়োগের বিষয়টিও নজরে আছে ওয়াশিংটনের। মিলার বলেন, যুক্তরাষ্ট্র দেখতে চায় যে অন্তর্বর্তীকালীন সরকার গণতান্ত্রিক নীতিমালা মেনে সিদ্ধান্ত গ্রহণ করছে এবং জনগণের ইচ্ছার প্রতি সম্মান জানাচ্ছে। অন্তর্বর্তী সরকার বাংলাদেশের দীর্ঘমেয়াদী শান্তি এবং রাজনৈতিক স্থিতিশীলতা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশাবাদী তিনি। আর বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের ভিডিও বার্তা নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি মিলার। বলেছেন, জয়ের বক্তব্য একান্তই তার ব্যক্তিগত মতামত। বাংলাদেশের সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ ও সহিংসতার জেরে ভারতে অনুপ্রবেশের চেষ্টা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে বলে দাবি করেছে ভারত। পরিস্থিতি এমনই নাজুক যে 24 ঘন্টায় অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ হওয়ার সংখ্যা 600-র কাছাকাছি। ছাত্র জনতার গণবিক্ষোভে গত সোমবার শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার পরই সীমান্তে সর্বোচ্চ সতর্কতা জারি করে ভারত। কড়া নজরদারির জন্য বিএসএফ এর বাড়তি সদস্য মোতায়েন করে টহলের পরিমাণও বাড়ানো হয়। এমন পরিস্থিতিতে বিএসএফ এর তরফ থেকে জানানো হয়েছে বুধবার বাংলাদেশ থেকে ভারতে ঢুকতে যাওয়া বড় একটি দলকে ফিরিয়ে দেয়া হয়েছে। মূলত পশ্চিমবঙ্গের দক্ষিণ বেরুবাড়ি সীমান্ত দিয়ে ভারতে ঢুকতে চাচ্ছিলেন তারা। বিএসএফ এর দাবি, দেশ ছাড়ার এই বহরে থাকা নারী পুরুষের কেউ কেউ জীবনের নিরাপত্তা নিয়ে চরম আশঙ্কা প্রকাশ করে ভারতে ঢুকতে দেওয়ার আকুল আবেদন জানিয়েছেন। সম্প্রতি কোটা আন্দোলনের প্রভাবে দেশের আমদানি রপ্তানি বাণিজ্যে পড়েছে বিরূপ প্রভাব। চট্টগ্রাম বন্দরে তৈরি হয়েছে কন্টেইনার ও জাহাজ জট।
ট্রেনে কন্টেইনার পরিবহন বন্ধ থাকায় কমলাপুরগামী কন্টেইনারের সংখ্যা ধারণ ক্ষমতা দ্বিগুণ বেড়েছে। একই সাথে বেসরকারি কন্টেইনার ডিপোতেও তৈরি হয়েছে জট। তবে বন্দর সংশ্লিষ্টরা আশা করছেন দেশের স্বাভাবিক অবস্থা ফিরে আসায় কয়েকদিনের মধ্যে এই জট কাটবে। চট্টগ্রাম বন্দর সচিব ওমর ফারুক জানান, এখন বন্দরে প্রায় 41,000 আমদানি পণ্য বোঝাই কন্টেইনার রয়েছে। স্বাভাবিক সময়ে বন্দর থেকে 3,000 কন্টেইনার খালাস হলেও এখন হচ্ছে তার অর্ধেক। তবে পরিস্থিতি উন্নতির দিকে। বাংলাদেশ শিপিং এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সৈয়দ আরিফ আহমেদ জানান, জাহাজের গড় অবস্থান সময় এবং জট কমে আসছে। পণ্য খালাসের হার দিন দিন বাড়ছে বলে জানিয়েছেন C&F এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি AKM আক্তার হোসেন। দর্শক, এই মুহূর্তে আমরা জানতে পেরেছি ডক্টর ইউনূস দেশে এসে পৌঁছেছেন। আমরা সরাসরি চলে যাচ্ছি বিমানবন্দরে। আজকে আমাদের গৌরবের দিন, যে বিপ্লবের মাধ্যমে বাংলাদেশ আজকে নতুন বিজয় দিবস সৃষ্টি করল। সেটাকে সামনে রেখে এবং আরো মজবুত করে আমাদেরকে সামনে এগিয়ে যেতে হবে। যারা এটা সম্ভব করেছে, যে তরুণ সমাজ, তাদের প্রতি আমি আমার সমস্ত প্রশংসা এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। তারা আমার কাছে আছে। এরা এই দেশকে রক্ষা করেছে, এই দেশকে নতুনভাবে পুনর্জন্ম দিয়েছে এবং এই পুনর্জন্মে যে বাংলাদেশ পেলাম, সে বাংলাদেশ যেন অত্যন্ত দ্রুত গতিতে এগিয়ে চলতে পারে, সেটাই হলো আমাদের স্বপ্ন। সেটা আমরা রক্ষা করতে চাই, এগিয়ে যেতে চাই। আজকে আবু সাঈদের কথা মনে পড়ছে আমাদের, যে আবু সাঈদের ছবি বাংলাদেশের প্রতিটি মানুষের মনে গেছে। এটা কি অবিশ্বাস্য সাহসী বন্দুকের সামনে দাঁড়িয়ে আছে এবং তারপরে থেকে কোন যুবতী আর সামনে গিয়ে এবং বলছি যত গুলি মারো মারতে পারো আমরা। যার কারণে সারা বাংলাদেশ জুড়ে এই আন্দোলন ছড়িয়ে গেছে এবং যার কারণে বাংলাদেশে কিন্তু স্বাধীনতা অর্জন করবে। এই স্বাধীনতাটা আমাদেরকে রক্ষা করতেই হবে। শুধু রক্ষা করেন, এই স্বাধীনতার সুফল প্রতিটি মানুষের ঘরে পৌঁছাতে হবে। তাহলে এই স্বাধীনতার কোনো দাম নেই। এই স্বাধীনতাটি পৌঁছানো হলে আমাদের শপথ, আমাদের যে প্রতিজ্ঞা, যে আমাদেরকে করতে হবে, ঘরে ঘরে পৌঁছাতে হবে। মানুষ যেন জানে যে বাংলাদেশ স্বাধীন হওয়ার অর্থ হল তার নিজের পরিবর্তন, ব্যক্তির পরিবর্তন, সুযোগের পরিবর্তন, তার ছেলে মেয়ের ভবিষ্যতের পরিবর্তন। এটা যেন প্রত্যেকে বুঝে না যে এই দেশ এটা তোমাদের হাতে, তোমরা এটাকে তোমাদের মনের মতো করে গড়তে পারো এবং তোমাদের দেখে সারা দুনিয়া শিখবে কিভাবে একটা দেশ, একটা তরুণ সমাজ গ্রহণ করতে পারে এবং তাকে পাবে। তাদেরকে আমি বারে বারে এমনি উপদেশ দিই যে পুরনোদের বাদ দাও, তাদের এই পুরনো চিন্তা দিয়ে এটা মুক্তি আমাদের হবে না। সারা দুনিয়া বলতে, শুধু বাংলাদেশের কথা নয়, সারা দুনিয়া কথা বলছে। আমাদের বলতে যে শক্তি আছে, যে ক্রিয়েটিভিটি আছে, সৃজনশীলতা আছে, সেই সৃজনশীলতাকেও কাজে লাগাতে হবে। খাতাটা লেখার জিনিস, এটাকে প্রকাশ করার জিনিস, স্থাপন করার জিনিস, এটা আমরা এই আজকে আমাদের কাজটা হলো, দায়িত্বটা হলো, তারা যেটা
দিয়ে দেওয়া, আমাদের সমস্ত কাঠামোগুলো পরিষ্কার করে দেওয়া। সরকার বলে একটা জিনিস আছে, কিন্তু মানুষের কোনো আস্থা নেই। মানুষ মনে করে সরকার একটা দমন পীড়নের একটা যন্ত্র, যেখানে পায় সেখানে সুযোগ পায় তারা একটা কষ্ট দেওয়া, নিংড়ে দেওয়া, সকল স্তরে। এটা হলো তার থেকে কেমন ভাবে সামাল দিতে হবে তাকে, এটা ভয়ের একটা জিনিস, তাকে সামাল দিয়ে দেওয়া, এটা হলো সরকার। এটা সরকার হতে পারবে। সরকারকে দেখে মানুষের বুক খুলে উঠবে যে আমাকে সাহায্য করবে, আমাকে রক্ষা করবে, আমার সরকার আমার জন্য, সরকার তার জন্য দাঁড়ায় না। যে সরকার হবে সেই সরকার মানুষকে রক্ষা করবে, মানুষের আস্থা কেউ জোর করে তাকে বলার সে নিজে নিজে বিশ্বাস করবে সরকারি লোক দিতে বলবে আমার লোক, আমাকে রক্ষা করবে। সেই আস্থাটা আমাদেরকে ফিরিয়ে আনতে হবে মানুষের মধ্যে, তাহলে মানুষও যোগ দেবে। মানুষ এখন পিছিয়ে থাকে, কিসের মধ্যে আমাদেরকে ঢুকিয়ে দিচ্ছে। আমরা যদি জানতে পারি যে এইটা আমরা সবাই মিলে আমরা অগ্রসর হতে পারি। একটা সারা বাংলাদেশ একটা বড় পরিবার, এই পরিবার আমরা একসঙ্গে চলতে চাই এবং আমাদের মধ্যে দ্বিধা দ্বন্দ্ব যা কিছু সই হতে চাই, যারা বিপথে গেছে তাদেরকে পথে আনতে চাই, যাদের করে একসঙ্গে আমরা কাজ করি। এর মধ্যে আমরা শুনলাম আসার পথে শুনে আসছি যে এখানে আইন শৃঙ্খলার ব্যাঘাত হচ্ছে, মানুষকে আক্রমণ করছে, ঘরবাড়ি জ্বালিয়ে দিচ্ছে, সম্পদ জ্বালিয়ে নষ্ট করছে, চুরি দিয়ে যাচ্ছে, অফিস আদালতে আক্রমণ করছে, সংখ্যালঘুদের উপর আক্রমণ করছে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আমলিয়া সবার উপর আক্রমণ করছে। এগুলো হলো ষড়যন্ত্রের অংশ, এগুলো আমাদের বিষয় না। আমাদের কাজ হলো এটাকে রক্ষা করে, সবাইকে রক্ষা করে, প্রতিটি মানুষ আমাদের ভাই, আমাদের বোন, তাদের রক্ষা করে এবং আমাদের একটা শৃঙ্খলা ফিরে আসে। বিশৃঙ্খলা, সহিংসতা এগুলো হলো অগ্রগতির বড় শত্রু। আমাদের যে যাত্রা শুরু হলো সেই যাত্রার শত্রু, এই শত্রুকে যাতে রোধ করা যায়, তাদেরকে বুঝিয়ে শুনিয়ে হোক, তাদেরকে আইন শৃঙ্খলার হাতে দিয়ে হোক, এটা বোঝাতে হবে। তাকে মেরে দিতে এটা ঠিক না। আইন শৃঙ্খলা নিজের হাতে থাকতে তাকে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী এমন লোকে হবে তাদের হাতে সুপর্দ দিলে আমরা নিশ্চিন্ত থাকবে তার একটা বিহিত হবে। এমনগুলো আমরা হাতে দিয়ে দিলাম যে 2 টাকা নিয়ে আবার ছেড়ে দিল, এটা যেন আবার না, আমাদের সেই আস্থাটা আমাদেরকে আনতে হবে। কাজে আইন শৃঙ্খলার এখন আমাদের প্রথম কাজ। এই আইন শৃঙ্খলা ঠিক না হওয়া পর্যন্ত এটা আমরা অগ্রসর করার জন্য পদক্ষেপ নিতে পারবো না। আপনারা আমার উপরে আস্থা রেখে আমাকে জানিয়েছেন, ছাত্ররা আমাকে আহ্বান দিয়েছে, সেটাতে আমি সাড়া দিয়েছি। দেশবাসীর কাছে আমার আবেদন, আপনারা যদি আমার উপরে বিশ্বাস রাখেন, আমার উপরে ভরসা রাখেন, তাহলে নিশ্চিত করেন যে দেশে কোনো জায়গায় কারো উপরে হামলা হবে না। এটা আমাদের প্রথম দায়িত্ব। এটা যদি আমি করতে না পারি, এটা আমার কথা যদি না শুনেন আপনারা, তাহলে আমি আমার কাজে থাকি, সেখানে আমি ব্যস্ত থাকি। যদি আমাকে প্রয়োজন মনে করেন, তাহলে আমাকে প্রয়োজন মনে করলে আপনাদেরকে দেখাতে হবে যে আমার কথা আপনারা শুনেন। আমার কথা না শুনলে আমার কোনো প্রয়োজন নেই। আমার প্রথম কথা হলো আপনারা বিশৃঙ্খলা থেকে দেশকে রক্ষা করেন, আপনারা সহিংসতা থেকে দেশকে রক্ষা করেন, যাতে আমরা যা যা আমাদের ছাত্ররা আমাদেরকে পথ দেখায় সেই পথে আমরা এগিয়ে যেতে পারি। এটা একটা খুব সুন্দর দেশ হতে পারে, বাংলাদেশ একটা খুব সুন্দর দেশের সম্ভাবনা আমাদের। এই সম্ভাবনাগুলোকে আমরা নষ্ট করে দিয়েছি। এখন আবার সেই বীজতলা আবার তৈরি করতে হবে, আবার আমাদেরকে জেগে উঠতে হবে। তারাই এই বীজতলা তৈরি করবে, তাদের হাত দিয়েই হবে এবং তাদের দিকে আমরা তাকাবো এবং আমরা তাদের নির্দেশ মধ্যে আমরা অগ্রসর হব। এখানে সরকারি কর্মকর্তা কর্মচারী যারা আছেন, সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী প্রধানরা যারা আছেন, তাদের প্রতি অনুরোধ, আমরা একটা পরিবার, এইটার মধ্যে যেন আমাদের গোলযোগ না হয়, আমরা একযোগে একসাথে চলতে পারি এবং আমরা তড়িৎ গতিতে একটা সুন্দর বাংলাদেশ গড়ার পথে এগিয়ে যেতে পারি। সেটাই আমার কামনা। আপনাদের সবার কাছে আবেদন, আমাদেরকে সেই সুযোগ দিন, আমরা সেই পথে আমরা যেন অগ্রসর নিজে প্রশান্তি পাই। পৃথিবীর সবাই আগ্রহ করে তাকিয়ে আছে আমাদের দিকে। এখানে যখন ছাত্ররা রাস্তায় নেমেছে, পৃথিবীর সব জায়গা থেকে অভিনন্দন এসেছে, যে তারা অবাক হয়ে গেছে। আমাদের তো যা শিওরি হয়েছে, প্রতিদিন যা হয়েছে অবিশ্বাস্য কারণ, তাদেরও এটা স্পষ্ট করেছে।
তাদের তন্দ্রব জেগে উঠছে আমাদের ছেলে মেয়েদের এই অভিজ্ঞতা থেকে, তাদের এই সংবাদ থেকে তারাও চোখ জেগে উঠেছে আমরা কি করতে। কাজে আমাদের কাজ হবে এগুলো সম্পূর্ণ করা। আমরা আজকে থেকে শুরু করলাম, সেটা আশা করি আমরা দ্রুত গতিতে এগিয়ে যেতে পারব। সবাইকে ধন্যবাদ। দর্শক, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বক্তব্য রাখছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টায়। এর আগে 3টায় রয়েছে নিউজ টপ 10, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।